iQOO 12, more than just a gaming phone. আচ্ছা iQOO 12 কি একটা ফ্ল্যাগশিপ কিলার নাকি নিজে একটা ফ্ল্যাগশিপ? iQOO 12 মোটামুটি একটা ব্যালেন্স প্যাকেজ বলতে পারে। সাধারণত iQOO ফোনগুলো আমরা দেখতে পাই পারফরমেন্স সেন্ট্রিক হয়ে থাকে, গেমিং ফোন হয়ে থাকে, হাই মিড বাজেটে আমরা কিনি, ফ্ল্যাগশিপ কিল টাইপের একটা ফিল দেয়। বাট এই ডিভাইসটাতে মোটামুটি সব জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন পারফরমেন্স সেকশন তো অবশ্যই Qualcomm Snapdragon 8 Gen 3 রয়েছে, ক্যামেরা সেখানে আমরা পেরিস্কোপ জুম লেন্সও পেয়ে যাচ্ছি, আবার ডিসপ্লেটা যেখানে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, প্লাস ব্যাটারি 5000 mAh এবং 120 ওয়াটের চার্জিং সিস্টেম। তো সবকিছু মিলে প্যাকেজটা বেশ ব্যালেন্স মনে হচ্ছে না? জি, শুধুমাত্র আপনি গেমিংয়ের জন্য এই ফোনটা কিনছেন না, মোটামুটি সব জায়গায় আপনাকে সন্তুষ্ট করতে পারবে হাই মিড রেঞ্জ বা বলতে পারেন ফ্ল্যাগশিপ কিলার প্রাইস পয়েন্টে। এই ডিভাইসটা আমাদের কাছে পাঠিয়েছিল অনেক দিন আগে SMS গ্যাজেট, প্রায় আরও 1.5 থেকে 2 মাস আগে এই ডিভাইস আমাদের কাছে পাঠানো হয়। তো রাইট নাও প্রাইসটা আগের থেকে বেশ কিছুটা ড্রপ করেছে এবং যারা কেনার চিন্তা ভাবনা করছেন SMS গ্যাজেটের খবর নিলে পেয়ে যাবেন অবশ্যই। ডেসক্রিপশনে তাদের প্রত্যেকটা শপেরই অ্যাড্রেস দেওয়া আছে, বসুন্ধরা সিটি, এবং আপনারা যমুনা ফিউচার পার্ক থেকেও নিতে পারবেন। ডেসক্রিপশন চেক করে নেবেন, ইভেন কারেন্ট প্রাইসটাও মেনশন করা থাকলো। এই ডিভাইসটা দেখতে বেশ সুন্দর, তবে হাতে নিয়ে না একটু হাতে লেগে যায় আর কি, এরকম টাইপের, যেহেতু স্কোয়ার শেপের একদম বডি ফ্রেমটা স্কোয়ার, দ্যাটস ওয়াই হাতে একটা ফিল দিতে পারে যাদের হাতে অ্যাটলিস্ট আমার মতো সাইজের আর কি। আমরা সাদা কালার ভ্যারিয়েন্ট পেয়েছি, এর মনে হয় ব্ল্যাক টাইপের একটা কালার হয়ে থাকে, বাট এটা আমার কাছে ভালো লাগছে। BMW সাথে ওরা কোলাবোরেশন করছে এবং iQOO 12 Pro রিভিউ সময় আমরা বলছিলাম, তো মাঝে মাঝে ভাব নিতে পারবেন আমি BMW ফোন ব্যবহার করি আর কি। এটার ক্যামেরা মডিউলটা আমার কাছে বেশ বড়সড় লাগে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। রিয়ারে গ্লাস রয়েছে যেটাতে হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বসে, বাট খুব একটা ভিজিবল হয় না। এটা বডি ফ্রেমটা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন, আইআর ব্লাস্টার সেন্সর সবকিছু আমরা পেয়েছি, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা বাদে। স্পিকার নিয়ে এখানে বললেই বলবো ডুয়াল স্পিকার তো অবশ্যই আছে, স্টেরিও সাউন্ড পাবেন, লাউডনেস বেশ ভালো, তবে একদম হাই ভলিউমে গেলে মাঝে মধ্যে একটু ডিস্টর্টেড হয় এর সাউন্ড, একটু কমিয়ে রাখলে বেশ ভালো সাউন্ড পাওয়া যায়। ইয়ার প্রেসের সাউন্ড আবার ঠিকঠাক আছে এই ডিভাইসের। IP64 এর রেটিং থাকছে এখানে। ডিসপ্লেটা ফ্ল্যাট, একদমই ফ্ল্যাট ডিসপ্লে আছে এখানে, যার চিন বেজেল খুবই ন্যারো মানে সিরিয়াসলি ন্যারো। এই ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ, LTPO AMOLED প্যানেল, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, যেটা আমরা চেক করে দেখলাম একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। ইভেন বিভিন্ন গেমিং এর ক্ষেত্রেও সেটা আপনি পাবেন। HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 3000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। সংখ্যাটা কম না, বিশাল। তবে টু বি অনেস্ট এটার আউটডোরেও ভিজিবিলিটি একদম পারফেক্ট ছিল। ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লে খুব সুন্দরভাবে দেখা যায়, যখন আপনি ছবি তুলবেন, যখন কিনা এমনি কোনো কাজবাজ করবেন, কলটল আসলো বের করলেন, কোনো সমস্যা নেই, ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। ডিসপ্লে টাচে আমরা কখনো ল্যাগের দেখা পাইনি, ঠিকঠাকভাবে কাজ করছে। প্লাস হাই রিফ্রেশ রেটের ব্যাপারটা বলছিলাম, ওটাও ঠিকভাবে পুশ করতে পারছে এই ডিসপ্লে। 120 হার্টজ থেকে বেটার ফিল পাবেন মাস্ট। আর কোনো ধরনের কালার টিন্ট বা এই জাতীয় কোনো প্রবলেম পাইনি। বাট যে জিনিসটা আমার চোখে লাগছে আর কি, এটার চিন বেজেল খুবই ন্যারো না, খুবই ন্যারো, বাট সেই জায়গায় পাঁচল কাটারটা একটু বেশি বড় লাগছে। এইটা যদি S24 3 আলট্রার মতো যদি ছোট রাখা যেত তাহলে দেখতে আরো সুন্দর লাগতো আর কি। এটা একটু বিশাল বড়ই লাগতেছে, টিপের মতো লাগতেছে লিটারেলি। আমরা 4K HDR কন্টেন্ট চালিয়ে দেখছিলাম ইউটিউব থেকে, যেগুলো একদম ঠিকঠাকভাবে এটা প্লে করতে পারছে, সেখানে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। আমি ডিসপ্লে নিয়ে সন্তুষ্ট আছি এবং আমার মনে হয় ডিসপ্লেটা ওর প্রাইস পয়েন্ট অনুযায়ী একদমই ডিসেন্ট প্লেসে আছে। ক্যামেরার ইয়ারে তিনটাই কাজের। মেইন শুটার 50 মেগাপিক্সেল এবং এই সেন্সরটা বেশ বড়সড়, সেটা আপনি বাইরে থেকে দেখেও বুঝতে পারবেন এবং আলো ভালো মতোই নিতে পারবে, সেটাও বোঝা যায়। পরবর্তী শুটার পেরিস্কোপ জুম লেন্স, যা কিনা 64 মেগাপিক্সেলের OV64V, যেখানে আপনারা 100x পর্যন্ত জুম পাবেন, বাট এইটা 3x পর্যন্ত অপটিক্যাল জুম দেবে। দেন 50 মেগাপিক্সেলের আরেকটা শুটার আছে, যা আলট্রাওয়াইডে ছবি নেবে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 16 মেগাপিক্সেলের। তো এর যে মেইন শুটারটা না, এইটা ডেলাইট কন্ডিশনে কিন্তু বেশ ভালোই শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে, তবে ম্যাক্সিমাম সিনারিওতে আমরা দেখছিলাম একটু ওয়ার্ম টোন দিচ্ছে আর কি। ভিভো একটা টাইপের টোন দেওয়ারও ট্রাই করে, বাট শার্পনেস ডিটেল ভালো দিতে পারে। ডাইনামিক রেঞ্জ ভালো ছিল। কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি শ্যাডোর দিকে একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা আছে এর ছবিতে, বাট ওভারঅল যদি বিবেচনা করেন তাহলে iQOO ডিভাইস হিসাবে এটা ভালো ট্রাই করেছে এবং ভালো আউটপুট দিচ্ছে। বেশ ব্রাইট টাইপের ছবি দিচ্ছিল এর মেইন ক্যামেরাটা। ইভেন ডেপথ অফ ফিল্ড আপনি ভালো দেখবেন, শাটার স্পিড ভালো ছিল, অটো ফোকাসিংয়ে কোনো ধরনের প্রবলেম পাইনি। ছোট কোনো কিছুর কাছাকাছি নিয়ে ছবি তুললে ব্যাকগ্রাউন্ডে যে ব্লারনেসটা আসে, যা মোটে আর্টিফিশিয়াল ব্লার না, ডেপথ অফ ফিল্ড খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারছে এই ক্যামেরা, যেহেতু এখানে সেন্সরটা আমরা বেশ বড়সড় দেখছি, লেন্সটাও বেশ বড়সড় রয়েছে। লো লাইটে একটু কন্ট্রাস্ট হওয়ার প্রবণতা আছে ঠিকই, বাট যখন কিনা আপনি নাইট মোডে যাচ্ছেন তখন কিন্তু এটা আবার বেটার আউটপুট দিতে পারছে এবং ওই ছবিকে আপ টু দ্য মার্ক বলা যেতে পারে। হাইলাইট ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। হ্যাঁ, এমনি নর্মালি লাইট কম থাকলে সেটাকে একটু বুস্টেড করে প্রেজেন্ট করে, কিন্তু ওভারঅল শার্পনেস
শার্পনেস ডিটেলে রাখা ট্রাই করে, নয়েজ টয়েস কাট করে। অন্যদিকে আমরা আলট্রা শুটার পেয়েছি 50 মেগাপিক্সেল, যা ডিটেলের দিক থেকে মেইন ক্যামেরা থেকে একটু পিছিয়ে থাকবে এবং কালারের দিকেও একটু ডিফারেন্স ভাবে প্রেজেন্ট করে। যেমন ধরুন একটু এখানে কালার বুস্টেড মনে হয়েছে তুলনামূলকভাবে বেশি, আর লো লাইটের দিকে এটা আরেকটু বেশি কন্ট্রাস্টি হচ্ছিল যেন। তবে প্রপার লাইটিং কন্ডিশনে নিতে পারলে এর ছবি আপনাদের ভালো লাগবে। ইভেন লো লাইটেও আলট্রাওয়াইড মোডটা অ্যাজ ইউজুয়ালের চাইতে একটু বেটার রেজাল্ট দেয় আর কি। অন্যদিকে আছে পেরিস্কোপ জুম লেন্স, যেখানে আপনার 3x পর্যন্ত একদম অপটিক্যাল জুম পাবেন, যেখানে বলতে পারেন লসলেস জুম এটা টোটালি। এবং এই ছবিগুলো বেশ ভালো ছিল এবং সেগুলো কাজে লাগার উপযোগী। 10x পর্যন্ত ছবিও টেনে টুনে চাইলে কাজে লাগানো যায়, বাট এর উপরে গেলে আমার কাছে মনে হয় জাস্ট কোনো কিছু ডকুমেন্টেশন রাখার জন্য যদি তুলতে চান দেন ওকে, বাট সেগুলো খুব একটা কাজে লাগার উপযোগী ছিল না। কিন্তু এই 3x অপটিক্যাল জুম লেন্সটাই কাজে লাগবে আপনি যখন কিনা আবার পোর্ট্রেট মোডে ছবি নেবেন, তখন 3x এও আপনি পোর্ট্রেট নিতে পারছেন বা 2x এও নিতে পারছেন। 2x এর ছবিগুলো দারুণ ছিল, 3x এর ছবিগুলো বেশ দারুণ ছিল। সেখানে ব্লারনেসটা আমাদের কাছে আর্টিফিশিয়াল লাগেনি, ইভেন এস ডিরেকশনে ভালো পেয়েছি। তবে মেইন সাবজেক্টকে একটু ব্রাইট করে দেয় পোর্ট্রেট মোডে, স্ক্রিনটাও একটু সফট করে, দেখতে খারাপ লাগে না, ওভারঅল ভালোই লাগে, বাট একদম ন্যাচারাল লাগে না আর কি। এই আর এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমি দেখছিলাম একটু বেশি ওয়ার্মের দিকে নেয়। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা টু বি অনেস্ট আমার কাছে অতটা ভালো লাগেনি, এটাতে শার্পনেস ডিটেলের একটু ঘাটতি মনে হয়েছে। এটা আরেকটু বেটার আউটপুট দিতে পারতো বলে আমার মনে হয়। মানে রিয়ারের ক্যামেরা যতটা বেটার রেজাল্ট দিচ্ছে, ফ্রন্টটা আরেকটু বেটার হতে পারতো, এখানে একটু কমতেই আছে। এই ফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 8K 30 FPS এ, তো আপনি হাই রেজ ভিডিও শুট করতে পারবেন, বাট সবচাইতে বেস্ট আউটপুট পাবেন যখন কি আপনি 4K 60 শুট নেবেন। স্টেবিলিটি কাজ করছে, ভিডিও কোয়ালিটি ভালো, শার্পনেস ডিটেল ভালো আছে, এবং মোটামুটি দেখা গেছে লো লাইট থেকে হাইলাইটে গেলে সেটাও ব্যালেন্স করতে একটু টাইম নেয় ঠিকই, কিন্তু কাজে লাগার মতো ভিডিও সে আবার আউটপুট দিতে পারে। সো এই জায়গাটা ঠিকঠাক আছে। সো সব মিলে যদি আমরা র্যাপ আপ করি ক্যামেরাটাকে, বোঝা যায় আইকুর অ্যাজ ইউজুয়াল ফোনগুলো যেমনটা ছিল, যেখানে শুধু পারফরমেন্স সেন্ট্রিক দেখতাম, ক্যামেরায় খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, ইভেন ভালো কোনো সেন্সরও থাকতো না, সেই জায়গায় ওরা আর কি এখানে এসে মোটামুটি ভালো করা ট্রাই করছে, অ্যাটলিস্ট সন্তুষ্ট করতে পারবে যখন কিনা আপনি অ্যারাউন্ড 70K-তে এই ডিভাইসটা কিনতে চাচ্ছেন। তবে যদি জিজ্ঞেস করেন ভাই এর চেয়ে ক্যামেরা ভালো ফোন পাবো না এই বাজেটে, অবশ্যই পাবেন। যেমন ভিভো X100 ওই ডিভাইসের ক্যামেরা এর থেকে বেটার হবে, হ্যাঁ সেটা আপনি দেখতে পারেন, সেটাও চয়েস করতে পারেন যদি ক্যামেরার জন্য ডিভাইস নিয়ে থাকেন। iQOO 12 রান করছে ফান্টাস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14, এবং iQOO বলছে মানে প্রমিস করছে ওরা তিনটা মেজর আপডেট দিবে, 3টা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, আর 4 বছরের সিকিউরিটি প্যাচ ওরা দিবে। ভালো জায়গা, ঠিকঠাক আছে, একদম ফ্ল্যাগশিপ একটা ফিল দিচ্ছে। প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 3। স্মার্টফোনটি পাওয়া যায় 12 এবং 16GB র্যাম ভ্যারিয়েন্টে। এটা 12GB র্যাম ভ্যারিয়েন্ট আমাদের কাছে যেটা আছে। র্যাম টাইপ হলো LPDDR5X, স্টোরেজ টাইপ হলো UFS 4.0। স্টোরেজ পাওয়া যায় 256, 512 এবং 1TB। একটাই কথা বলবো, বেশ ফাস্ট ফোন, একটা ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে যে ধরনের পারফরমেন্স আশা করেন একদম লিটারেলি ওইটাই আপনাকে দিতে পারবে। এই জায়গায় মোটেও কমতি নেই, আপনার মনেই হবে না আপনি 1 লক্ষ টাকার একটা স্ন্যাপড্রাগন 8 Gen 3 যুক্ত ফোন ব্যবহার করছেন না, এটা মোটেই মনে হবে না। আর একটা জায়গায় মজা পাবেন, র্যাম ম্যানেজমেন্ট। ভাই 12GBর ফোনটার এই র্যাম ম্যানেজমেন্ট দুর্দান্ত ছিল। অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, মোটামুটি 15-20টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে কোনো ধরনের প্যারা হবে না। আপনি যদি এতগুলো অ্যাপ্লিকেশনে ব্যাকগ্রাউন্ডে রান করে রাখেন, তাও দেখবেন যে সেগুলো মানে কিছুক্ষণ পরেও রান হয়ে আছে, সমস্যা নেই, কোনোটা ক্র্যাশ করছে না। বাট ওরা যদিও আরো বেশি দাবি করছে যে আরো বেশি অ্যাপ ওরা রান করে রাখতে পারবে, কিন্তু অন্যদিকে আমি যে জিনিসটা লক্ষ্য করছি, কিছু ব্লোটার আছে, এটা চাইনিজ ভ্যারিয়েন্টের, যেখানে আমরা বেশ কিছু চাইনিজ ব্লোটার পেয়েছি। আমি যতটুকু জানি এটার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের গুলোতেও বেশ কিছু ইন্ডিয়ান ব্লোটার আছে, যেগুলো আপনার প্রয়োজন না হলে আনস্টল করে দেবেন, আর প্রয়োজন হবেও না। মানে এরকম একটা দামি ফোনের সাথে না ওই ব্যাপারগুলো যাইতেছে না আর কি। সো এইটাই আর কি, এর বাইরে সব কিছু ওকে আছে। তবে আমরা এখানে টেস্ট করে দেখছিলাম আমাদের দেশীয় যে অ্যাপ্লিকেশন যেগুলো আমাদের প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আবার ঠিকঠাক চলছে। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন হলেও কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। কিছু কিছু জায়গায় আপনি একটু চাইনিজ পাবেন, একটু ইউজ টু হয়ে গেলে আর প্যারা হবে না। আই হোপ পারফরমেন্স নিয়ে না আসলে ওইভাবে বলার কিছু নেই। ডে টু ডে পারফরমেন্স, রেগুলার পারফরমেন্স একদম ফ্ল্যাগশিপ লেভেলের করা পারফরমেন্স, সোজা কথা। ফোনটা গরম হয় না, এটা হলো আরেকটা বড় বিষয়। ব্যাটারিও খুব বেশি বার্ন করে না। গরম না হওয়ার পিছনে মেইন রিজন হলো ওরা প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে প্রায় 40%-এর মতো ইম্প্রুভ করছে ওদের এই কুলিং সিস্টেমে, যেখানে ওরা এবারে ব্যবহার করছে 4 জোন কুলিং টেকনোলজি বা সিস্টেম। দ্যাটস আগের চাইতে এটা অনেক বড় এবং ফোনটাকে খুব দ্রুতই ঠান্ডা করে দিতে পারে যদি কিনা এটা গরমও হয়ে যায়। আবার iQOO কিন্তু এই ডিভাইসে ওদের নিজস্ব চিপ Q1 ওরা ইউজ করছে, যার ফলে গেমিং আর একটু বেটার আউটপুট পাবেন, গেমিংয়ে বেটার রেজাল্ট পাবেন। পাশাপাশি মনস্টার মোড তো আছেই, যেটা অন করে নিলে ফোনটার মানে একদম সর্বোচ্চ পারফরমেন্সে যেতে পারে, তবে তখন হালকা হিট জেনারেট করে। আমরা সর্বোচ্চ আসতে দেখছিলাম মনে হয় 37 ডিগ্রি পর্যন্ত, যেটা আমার কাছে মনে হয়েছে এটা ডিসেন্ট, এটা ওকে, এটা মেনে নেওয়া যায়। এরকম একটা ফোন থেকে এটা মেনে নিতে পারবেন। আর যেহেতু মেটাল বডির ফোন, হাতে একটু বেশি ফিল দিতে পারে, দ্যাটস ইট। বাট গেমিং টাইমে নর্মাল মুডে, অর্থাৎ আমরা যখন কিনা ওই যে মনস্টার মুড অন করি নাই, তখনই এই ডিভাইস ভালো রেজাল্ট দিচ্ছিল। লাইক পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম সর্বোচ্চ সেটিংসেও এই ডিভাইস একদমই স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে। মানে ফ্রেমটা জাস্ট 1-2 ওঠানামা করে সর্বোচ্চ, কিন্তু কোনো ধরনের স্ট্যাটার, ল্যাগ, হিগাব এই ধরনের দেখা আমরা পাইনি, যেখানে আমরা বেশ স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি।
অন্যদিকে গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রেও আমরা হাইয়েস্ট সেলিংসে দেখছি স্মার্টফোন ভালো রেজাল্ট দিচ্ছে, তবে তুলনামূলকভাবে বেশি গরম হচ্ছিল। এইখানে ফ্রেম রেটটা আরেকটু বেশি ফ্ল্যাকচুয়েট করতে আমরা দেখেছি, কিন্তু একেবারে সন্তুষ্ট করার মতো রেজাল্ট ছিল গেমিংয়ে। এর পাশাপাশি আমরা ট্রাই করছিলাম এখানে অ্যাসফল্ট 9, ওইটার রেজাল্ট খুবই ভালো ছিল, গ্রাফিক্স ভালো দেখাতে পারছিল, ইভেন গরমও হচ্ছিল না। অন্যদিকে সিওডির ক্ষেত্রে এই ডিভাইস আরও বেটার রেজাল্ট দেখাতে পেরেছে। ওভারঅল গেমিং পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকবেন এই ডিভাইসে আপনারা। ফোনটা খুব বেশি হিট জেনারেট করবে না, গেমিং টাইমে খুব বেশি ব্যাটারি বার্ন করে না এবং স্মুথ একটা পারফরমেন্স দিতে পারে। গেমিং নিয়ে সন্তুষ্ট আছি আমি। পারফরমেন্স সেকশনকে এর দাম অনুযায়ী আমরা 10-এর মধ্যে 9.5 দিতে পারি ইজিলি। iQOO 12 বা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এর পজিশনটা আমার হাত অনুযায়ী বা আমার কাছে লাগছে একটু নিচ দিকে, যেহেতু ফোনটা বেশ বড়সড়, আর একটু উপরে হলে বোধহয় এটা মানে পেতে আর কি সুবিধা হতো। তবে এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। 5000 mAh এর ব্যাটারি আছে, 120 ওয়াটের চার্জার আছে। খুব দ্রুত চার্জ করা যায় এই ডিভাইসকে। 0 to 100% হতে 22 মিনিটসের মতো সময় লাগে। খুব দ্রুত চার্জ করা যাবে এবং ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো। 144 হার্জ অন রেখেও এই ডিভাইস আমরা দেখছিলাম একদিন খুব ভালোভাবে যে চালানো যায় আর কি। আর যদি আপনি হেভি ইউজার হয়েও থাকেন 20-25 মিনিটে চার্জ করে নেবেন, সমস্যা হবে কি। সো এই ছিল আপনাদের আর একটা ব্যাপার ছিল যেগুলো বলা যেতে পারে, যেখানে আমরা লেটেস্ট দেখছি, যেমন ব্লুটুথ 5.4 রয়েছে, যেটা একেবারে লেটেস্ট। আবার এখানে ওয়াইফাই 7 পেয়ে যাচ্ছেন, সেটাও লেটেস্ট। প্লাস এই ডিভাইসের নেটওয়ার্ক কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি বোথ কানেকশনে। সো এই ছিল iQOO 12। এই ডিভাইসটার ইন্ডিয়াতে 12GB র্যাম ভ্যারিয়েন্টের দাম যতই সম্ভব 50,000 RS এরকম বা একটু বেশি, যেটা বাংলাদেশি টাকা সরাসরি কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 67,000 টাকার মতো। বাট রাইট নাও বাংলাদেশে এই ডিভাইসের দাম আছে 70,000 টাকা। সো বাংলাদেশে এনে আনা নেওয়ার একটা কস্ট আছে, সবকিছু মিলে দামটা যে ইন্ডিয়ার রুপির থেকে বেশি এমনটা কিন্তু বলা যাচ্ছে না একদমই। তবে এই ডিভাইসটা যদি কিনা আরেকটু কম প্রাইস পয়েন্টে আসতো, লাইক এটা যদি আমরা 65 বা অ্যারাউন্ড 60 এর আশেপাশে পাওয়া যেত, তাহলে আমি জাস্ট বলতাম ভাই টাকা নিয়ে দোকানদারকে বলেন যে ভাই টাকা লন ফোন দেন, এরকম একটা অবস্থা। বাট এখনও এটা একটা ভালো ডিল, যেহেতু ওভারঅল সব জায়গায় ওরা ভালো করেছে। যেমন ধরুন গেমিং, যেমন ধরুন এটার ক্যামেরা, ডিসপ্লে, ওভারঅল এর যে ফিল, সব কিছু মিলে একটা ফ্ল্যাগশিপ টাইপ একটা ভাইব আছে। সো আই থিঙ্ক এটা এরকম প্রাইস পয়েন্টে চয়েস করার মতো একটা ডিভাইস এবং রিকমেন্ড করার মতো একটা ডিভাইস। আর একটা ব্যাপার ছিল হ্যাপটিক ফিডব্যাক, যেটা বলা হয় নাই, ওইটাও কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের মতোই একটা ফিল আপনাকে দিবে। সো এটা রিকমেন্ড করার মতো একটা ডিভাইস, দেখতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই ধরনের ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছিলেন এরকম প্রাইস পয়েন্টে, একবার এটা দেখে নিতে পারেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।